স্বাগতম। বৃহস্পতিবারের বিকেল 4টে বাজে আমরা হাজির হয়ে গেছি ট্যারো কার্ড নিয়ে। এবং দেখুন, আজকে 14 তারিখ, কাজেই একটা কথা বলা যেতে পারে যে বৈশাখটা শেষ হতে চললো, এরপরে জ্যৈষ্ঠ। ঠিক যতটা গরম আমরা মানে বিগত বছরগুলোতে পেয়েছিলাম, সেই গরম কিন্তু এবছর গরম আছে, কিন্তু অস্থির করা গরমটি কিন্তু এবছর এখনো পর্যন্ত ভয়ঙ্করভাবে আসেনি। জানি না সামনের মাসে কি আসবে বা না আসবে। আসুক না আসুক, আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে একটু সুখে থাকা, এবং সুখে থাকার জায়গাতে সম্পর্কজনিত বিষয়টি চলে আসেই। এবং সম্পর্কজনিত বিষয় বলতে যেটা বোঝা যায়, ধরুন বিবাহিত জীবন, প্রেমের জীবন, তারপরে অনেকেই হয়তো লিভ টুগেদার করেন। এবং বিষয়বস্তু যেটা, যে বিবাহিত জীবনের যেটা সমস্যা, আমাদের তৃতীয় বিশ্ব এখন তো এখনও ভীষণভাবেই বিবাহিত জীবনটাকেই কিন্তু রেজিস্টার করে। তাই বলে কি কেউ স্বামী স্ত্রী না হয়ে একসাথে থাকে না, বিস্তর থাকে। এবং এই জায়গাটাতে কিন্তু বিচ্ছেদ হলে সমস্যা নেই, কারণ আমাদের কোনো ডিভোর্সের মামলা করবার দরকার নেই, বা খোরপোশ দেওয়ারও প্রশ্ন নেই। ফলে এরকম নানান রকম যে নিয়মের ফাঁক ইত্যাদি তৈরি হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু সংকটটা হয় বেশি। তবে ইদানিং বিগত 1-1.5 বছর ধরে সিনেমা আর্টিস্টদের যেভাবে একজন বিয়ে করছে তো ছাড়ছে, ধরছে, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো দেখলাম, তাতে করে মনে হয় যেন এটা জলভাত হয়ে গেছে। এই কালচারটা কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না। এগুলো ইউরোপিয়ান কালচার এখন পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেছে। চলুন, ঠিক হয় ভাই, যার যেথা মজেমন কি বা হারি কি বডম, আমার তো বলার কিছু নেই, এই যে যেভাবে থাকুক। শ্রীময়ী এসছেন, ওয়েলকাম শ্রীময়ী, ইউ আর লুকিং বিউটিফুল অ্যাজ ইউজুয়াল। এবং আপনার কাছে এই সম্পর্কজনিত বিষয়টি জানার আগে, আগামী পরশু হচ্ছে গিয়ে ফলহারিণী কালী পুজো। আপনি গত সোমবার দিন কথা দিয়েছিলেন যে ফলহারিণী কালী পুজোতে যারা পুজো করবে বা অঞ্জলি দেবে বা যাই করুক, সবার পক্ষে তো পুজো করা সম্ভব না, হয়তো মন্দিরে পুজো দিয়ে আসলো, সেদিনকে কি খাওয়া দাওয়া করবে? কারণ আপনি ফল দিয়ে, আচ্ছা ওটা আরেকবার রিপিট করে দিন। আচ্ছা, সেটা বরং তার আগে বন্ধু এবং দর্শকদের নমস্কার জানিয়ে নিই। তো ব্যাপারটি হচ্ছে, ফলহারিণী অমাবস্যা নিয়ে আপনারা অনেক জায়গাতেই অনেক কিছু নিয়ম কানুনের কথা শুনেছেন। শ্রীময়ীর পুজোর পদ্ধতিটা হচ্ছে সিম্পল, কিন্তু মানে ওই হার্ট টু হার্ট, হৃদয় দিয়ে পুজোটা করা। তো সুতরাং সেক্ষেত্রে বেসিক নিয়ম যেটা ফলহারিণী, সেটা হচ্ছে ফল দিয়ে দেবীর আরাধনা করা। অনেকের বাড়িতেই ভোগ হয়, রান্না করা ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়, পায়েস ভোগ হয়, সেটা যার যার বাড়ির তিনি দেবেন। কিন্তু এই পুজোর বিশেষত্ব হচ্ছে ফল দেওয়াটা মাস্ট, কারণ ফল লাভের জন্য ফল দেওয়াটা মাস্ট। অনেকের বাড়িতে আমি জানি যে এই সময় জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে আম ওঠে প্রসুন্দা, তো সুতরাং প্রথম আমটি দেবীকে উৎসর্গ করা হয়, তারপর তারা কিন্তু সেই আমটি খান। তো সুতরাং এইরকম বেশ কিছু নিয়ম আমাদের ছড়িয়ে রয়েছে আমাদের হিন্দুদের মধ্যে, বাঙালিদের মধ্যে। মানে দেবীকে তারা ঠিক মানে বাইরের লোক বলে মনে করে না, মানে ঘরেরই মেয়ে তিনি এসছেন, তাকে প্রথমটা দেব, তারপরে আমরা খাবো, এরকম ব্যাপারটা। এবং সব থেকে একটা জিনিস যেটা আমাদের বাড়িতেও পালন হয়, এবং আমার কাছে যারা আসেন কনসালটেন্সির জন্য তাদের আমি বলি, এই ফলটা কেটে দেবেন না, আস্ত দেবেন, গোটা দেবেন। তো সুতরাং যার সামর্থ্য 5টা দেবেন, যার সামর্থ্য 25টা দেবেন। কারোর বাড়িতে বস্তা বস্তা আসে। আমার প্রচুর মানে বড়লোক ক্লায়েন্ট আছেন, মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্তও আছেন। তো সুতরাং তার মধ্যে কোনো ভেদাভেদ, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন। এবং একটি ফলের মালা, তো সেটা আপনার সামর্থ্য মতো আপনি আম দিয়েও দেবীকে মালা দিতে পারেন, জামরুল দিয়ে দিতে পারেন। লিচুটা খুব একটা গাঁথা যায় না, গাঁথতে অসুবিধায়, বীজটা থাকবার জন্য। অনেক জায়গাতে দেখেছি মুসম্বি দিয়েও কিন্তু গাঁথা। কাজে সেটা আপনার মনোভীষ্ট অনুসারে, আপনার অর্থনৈতিক সামর্থ্য অনুসারে। এরকম না যে শ্রীময়ী বলছে বলে আপনাকে হিমসাগর আম দিয়ে মালা গেঁথে আপনাকে দেবী কালিকা বা মা তারাকে উৎসর্গ করতে হবে। হ্যাঁ, তবে টক জাতীয় ফল, যেমন ধরুন পাতিলেবু, গন্ধরাজ লেবু, এগুলো দিয়ে মালা গেঁথে দেবেন না। কাজে মিষ্টি জাতীয় ফল বা কিছুটা মিষ্টি, এরকম অনেকে দেখেছি যার সামর্থ্য কম তিনি সবেদা দিয়ে মালা গেঁথে দিয়েছেন। আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী দেবেন।
এবং কাটা ফল প্রসাদে দেবেন না, এবং প্রসাদ যখন কাউকে দেবেন একটা অন্তত গোটা ফল তাকে দেবেন, তারপরে অন্যান্য যা কিছু আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারেন। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে সাধারণভাবে নির্জলা উপোস করা হয়, এটা শাস্ত্রীয় বিধান। তবে যারা ওষুধ খান, বয়স্ক কাকু কাকিমারা আছেন, তাদেরকে বলবো ডাক্তারের কথা আগে শুনবেন, অ্যাস্ট্রোলজারের কথা তারপরে শুনবেন, কারণ শরীরটা যদি না থাকে কোনো পুজোতেই অংশগ্রহণ করতে পারবেন না। কাজেই আপনারা হালকা নিরামিষ কিছু আপনারা খেতে পারেন, আপনারা সুজি জাতীয় কিছু খেতে পারেন, যাদের ময়দা সহ্য হয় তারা লুচি খেতে পারেন। ভাত এবং মানে মাছ মাংস আহারটা সেদিন ভাতও খাওয়া যাবে না? না মানে যেটা বলবেন সেটা একবারই বলুন। না, আমি একবারই বলছি, মানে আমরা ভাতের মধ্যে কিছুটা রকম ফের আছে, আমি ওইটাতে নিয়ে বলছি। মানে আমরা যে ধরুন সেদ্ধ চাল বা আতপ চালের যে ভাতটা খাই সেটা সেদিন না খাওয়া ভালো। তাহলে ভাত বলছি একটা কাউন চাল বলে একটা জিনিস আছে, যেটাকে শ্যামা চালও বলা হয়, ওটা উপোস কাপাসের দিন খাওয়া যায়। সেদ্ধ মুগ আপনারা খেতে পারেন। একটা রাগি রাইস বলে একটা জিনিস পাওয়া যায়, ইদানিং খুব প্রচলন হয়েছে সেটার, তো সেটাকে আপনারা সেদ্ধ করে জাস্ট একটুখানি হালকা নুন এবং লঙ্কা দিয়ে আপনারা খেতে পারেন। তো ভাত যেটাকে বলে সেটার এতগুলো ক্লাসিফিকেশন রয়েছে, এবং এগুলোকে বলে শুদ্ধান্ন। হ্যাঁ, যারা নুন ব্যবহার না করে ভাত মানে বা খাবারটা খেতে পারবেন না, তাদেরকে বলবো সন্ধব নুন হচ্ছে শুদ্ধ। সুতরাং তারা নুন ছাড়া যারা খেতে পারেন না তারা একটু বিট নুন দেওয়া যায়, ব্ল্যাক সল্ট চলতে পারে, কিন্তু এমনি NaCl যেটা, অর্থাৎ যেটা আমাদের প্যাকেটজাত জিনিস আমাদের ঘরে ঘরে রান্নার জন্য ব্যবহার হয়, সেটা না দেওয়াটাই বেটার। সন্ধব নুন সব থেকে শুদ্ধ, যদি ইউজ করতে পারেন ওটাকে বোধহয় রক সল্ট বলে। হ্যাঁ, তো রক সল্টটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এবং গুঁড়ো করে নেবেন, সেটা শিলে গুঁড়ো করে নিতে পারলে ভালো, না হলে পরিষ্কার মিক্সার থাকলে, যাতে মাছ মাংস মানে জন্য পেঁয়াজ রসুন বাটা না হয়, সেই তাতে গুঁড়ো করে আপনারা এটা খেতে পারেন। তবে নুনটা অশুদ্ধ মনে করা হয়, যদি পারেন অ্যাভয়েড করে অন্য কিছু খেয়ে নেবেন। লুচি সুজিও অনেকে খেয়ে নিতে পারেন, অসুবিধে নেই। যাদের শরীর অসুস্থ, ওষুধটা কিন্তু সাথে অবশ্যই খাবেন। ঠিক কথা। আচ্ছা, তো পরের প্রশ্নে এবার চলে যাই। আর প্রশ্ন বান এবার আসবে, মানে সম্পর্কজনিত যে ব্যাপারটা, একদম সেটার জন্য আমার কাছে একটি হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপটা পড়ে আমি প্রশ্নের উত্তর প্রসন্ধার পরবর্তী পর্যায়গুলো দেব। হোয়াটসঅ্যাপে যেটি রয়েছে, দিদি আমি নদিয়া থেকে লিখছি, খুব সমস্যায় পড়েই লিখছি। তো সমস্যায় না পড়লে শ্রীময়ী চক্রবর্তীর কথা কার মনে পড়বে? পড়বে না তো। পেটে ব্যথা না হলে ডাক্তারের কথা মনে পড়ে না, নো প্রবলেম। তো আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার একটি পুত্র সন্তান আছে। তো যাই হোক, প্রথম 2-3 বছর বেশ ভালো কেটেছিল বিবাহিত জীবন, স্বামী সব ব্যাপারে সাপোর্টিভ ছিলেন, শ্বশুরবাড়ির অন্যরাও মোটামুটি খারাপ ব্যবহার করতেন না, কিন্তু এবং তারা খারাপ ব্যবহার এখনও করেন না। কিন্তু আমি কিছুদিন ধরে, গত 1.5-2 বছর ধরে ভালোভাবে লক্ষ্য করছি যে আমার স্বামীর আমার প্রতি আর কোনো আকর্ষণ সেরকমভাবে নেই। তিনি খেতে হলে খান, ঘুমোতে হলে ঘুমন, মানে বাড়িটা ওয়ান সর্ট অফ হোটেল টাইপের তিনি করে ফেলেছেন। আমার সাথে তার নিজস্ব যে কমিউনিকেশন, দিদি তুমি বুঝতে পারছো, দাম্পত্য কমিউনিকেশনের কথা বলছি, সেসব বহুকাল বন্ধ হয়ে গেছে। এবং স্বামী কথায় কথায় আমাকে আজকাল হিউমিলিয়েটও করেন, এবং যেহেতু আমি বিয়ের পর চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, সুতরাং আমি দামি কিছু পছন্দ করলে বা কিছু আনতে বললে আমাকে প্রায় তিনি শোনান, মার্কেট কোথায় গিয়ে পৌঁছেছে জানো, কিছু তো করো না, শুধু ফরমাইশ করতে পারো। দিদি আমি খুব মানসিক কষ্টে আছি, আমার মনে হচ্ছে আমার মেয়েলি সিক্স সেন্স বলছে যে এখানে অন্য কারোর এন্ট্রি হয়েছে, সেটা সঠিক কিনা সেটা তুমি আমাকে আগে জানাও, এবং তারপর আমি সেটার প্রয়োজন মতো ব্যবস্থা নেব। কি বলবো প্রসন্না, মানে একটি বিবাহিতা মেয়ে সুখে সংসার করছিল, তার দুঃখের কাহিনী দেখে নেওয়া যাক। নাম প্রকাশে অবশ্যই তুমি অনিচ্ছুক, আমিও এটা বলবো না। দেখে নেওয়া যাক সম্পর্ক কি বোঝো। ও বাবা,
দেখুন কি বেরোলো। হ্যাঁ, যা বেরোলো, যা মানে বলেছে, কোথা থেকে শুরু করবেন সেটা একটুখানি কোথা থেকে শুরু করবো সেটা বলে। স্টার্টিং পয়েন্ট থাকলে যেটা হয় আর কি, আমাদের ভালোবাসতেন এবং বাকি সকলে তোমাকে যথেষ্ট ভালোবাসতেন, সেটা দেখা যাচ্ছে। লাভার্স কার্ড ইজ হিয়ার। সম্পর্ক ধীরে ধীরে কঠিন জায়গায় যেতে চাইছে, মানে যেতে শুরু করেছে। দ্য স্ট্রেংথ, তুমি প্রচণ্ড চেষ্টা করছো এটাকে মানে মানে কবজা করবার জন্য, ব্যাপারটাকে মানে গ্রিপে আনবার জন্য, বাট হওয়ার নয়। এই যে সম্পর্ক প্রায় শেষের দিকে, তুমি যেটা বলেছো কোনো কমিউনিকেশন নেই তোমাদের মধ্যে, কথাটা সত্যি। এবং স্বামীর দিক থেকে সম্পর্কটি ডেড এন্ড। আর তোমার যেটা অনুমান সেটা সম্পূর্ণভাবে সত্যি। এসব কাপস ইজ হিয়ার, তিনি যুক্ত হয়ে পড়েছেন এবং সেখানে মোটামুটি আর কি মানে আরেকটি বিবাহিত জীবন মানে তিনি শুরু করে দিয়েছেন। এর বেশি আর এখানে তো বলা যাচ্ছে না। কাজে তুমি যদি সেক্ষেত্রে স্বামীকে ফেরত পেতে চাও, আগে তো তোমাকে ওইখান থেকে তিনি যেখানে যুক্ত হয়ে গেছেন এবং একটা প্যারালালি ম্যারেড লাইফ সেখানে তিনি শুরু করে দিয়েছেন, সেই জায়গা থেকে ভাই তোমার স্বামীকে কিন্তু বার করে আনতে হবে। পাশাপাশি তোমার প্রতি তার যাতে পূর্বের আকর্ষণ, ভালোবাসা এবং সন্তানের প্রতি দায়িত্ব, সেই জায়গাটি মানে শুধু টাকা ফেলে খালাস হয়ে যাচ্ছেন এই জায়গাটা থেকে নয়, যেন আন্তরিকভাবে তিনি সন্তানের প্রতি সেই তার পূর্বের স্নেহটা ফিরে আসে এবং একই সঙ্গে স্ত্রী হিসেবে তোমার দিকেও যাতে ফিরে আসে। দ্রুত যোগাযোগ করো। এখানে আমার এটুকুই বলা সম্ভব। ফলহারিণী অমাবস্যা এর ক্রিয়া সাধারণভাবে বৃথা যায় না, কারণ দেবী শক্তির যে আরাধনাটা হয় এবং স্বামীর মতিভ্রম হয়েছে রাহুর কারণে। আমি আগের একটি প্রোগ্রামে বলেছিলাম যে এক্ষেত্রে শনি ঘটিত এবং রাহু ঘটিত দুটি ব্যাপারই এই মানে গ্রহ দশাটা ঠিকঠাক করা হয়। এবার এর প্রতিকারের জায়গাটা সম্পূর্ণ ওর ওপর নির্ভর করছে। তুমি যদি মনে করো যে শ্রীময়ীদিকে যেরকম আমি খোলাখুলি লিখেছি সেরকম তুমি অনলাইনে আরেকবার তুমি সিটিংয়ে বসবে, তাহলে তুমি সেটা বসতে পারো। নদিয়ায় বাড়ি, ছোট বাচ্চার মা, আসা যদি সম্ভব না হয়, কিন্তু আজকে বৃহস্পতিবার, পরশুদিন পুজো, জাস্ট যা করবে জাস্ট ডু ইট নাও। মানে আমার হাতে কাজ নেওয়ার মতো খুব একটা নেই, জাস্ট দুটো রয়েছে। হ্যাঁ, মানে সময়ও বাকি সব ফুল হয়ে গেছে। হ্যাঁ, বাকি সব ফুল হয়ে গেছে। কাজেই এই মেয়েটি বা আরও কেউ যদি মনে করেন যে আমরা একই রকম সমস্যায় কষ্ট পাচ্ছি, আমাদের জীবন থেকে থার্ড পার্টি ভাই বিতরণ করা দরকার, হ্যাঁ উচ্ছেদ করা দরকার। তো সেক্ষেত্রে এবং যে ক্ষেত্রে আরেকটা জিনিস আছে প্রসুন্দা, যে ক্ষেত্রে তুমি দোষী নও। তুমি যদি নিজে দোষী হতে, স্বামীকে গুরুত্ব না দিতে, তোমার নিজস্ব অন্য আরেকটা জগৎ থাকতো, অন্য কোনো দিকে তুমি মন দিত, সে সমস্ত ক্যান্ডিডেটদের বলছে আমার কাছে এসে কোনো লাভ নেই। কিন্তু তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, তাহলে তুমি অবশ্যই এই কাজটি করাতে পারো। তো গেল প্রথমটা। দ্বিতীয় এরপর আরো কিছু জিজ্ঞেস করব। এবার আমার কথাটা হচ্ছে যে সম্পর্কজনিত ব্যাপারটা আমি এবার চলে যাচ্ছি সুইচ করে। প্রেম টেম তো ঠিক আছে, তাদের ব্যাপার বোঝা না, এখানে প্রেম রিলেটেড একটি ব্যাপার আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি প্রসুন্দা। ট্যারো কার্ড হচ্ছে একটি এবং একমাত্র পদ্ধতি যেখানে বোঝা যায় কোনো সম্পর্ক কি উদ্দেশ্য থেকে শুরু হয়েছিল এবং আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছেন। মানে অনেক আমি এরকম, যেহেতু হাই সোসাইটি ক্লায়েন্ট তো প্রচুর দেখি, তাদের দেখেছি তারা একদম ইয়ে থেকে BMW থেকে এসে নামলেন, পার্টি অ্যাটেন্ড করলেন, একদম হাত ধরে ডান্স ফ্লোরে ডান্স করলেন, হালকা একটু বয়স্ক দম্পতি হালকা হালকা ডিনার করলেন, BMW পেটিকো ছেড়ে বেরিয়ে গেল। একটা গলি বা দুটো গলি পরে ওয়াইফের আরেকটি অডি পার্ক করা আছে, হাজব্যান্ড BMW ধরে একটা দিকে চলে গেলেন, ওয়াইফ অডি ধরে আরেকটি দিকে চলে গেলেন। তারা একসঙ্গে থাকেনও না, একসাথে খানও না, কিন্তু পাবলিকলি তারা একসঙ্গে আছে। তো সুতরাং এরকম ঘটনারও শ্রীময়ী চক্রবর্তী সাক্ষী। প্রথম দিকে মানে সেই ছ্যাঁকা লাগার মতো, কারণ আমি তো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো ছ্যাঁকা লাগার মতো ব্যাপারটা তো এখন আর ছ্যাঁকা টাকা লাগে না, প্রুফ হয়ে গেছি। তো আপনি বললেন না ফিল্ম স্টারদের বিয়ে হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, সাধারণ ঘরে এত রঙিন গল্প থাকে প্রসুন্দা, ফিল্ম স্টারটা 10 গোলে পিছিয়ে আমি বলবো। তো সেটা নিয়ে আর আলোচনা করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো সম্পর্ক কেন শুরু হচ্ছে, আপনার নিজস্ব টাকা পয়সার সেইটার জন্য, যে বাবা আমার বাবার বাড়ির অ্যাসবেস্টারের ছাদ ছিল, একটা বড় লোকের ছেলের সঙ্গে প্রেম করে ফেলেছি, আমি ওখান থেকে বেরিয়ে একটা কলকাতা শহরে একটা ভালো ঠিকানায় থাকছি, এসিটা পাচ্ছি,
বউ পরিচয় আমি তো রয়েছি, গাড়ি করে বেরোতে পারছি, সেটা এক ধরনের ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে বড়লোক বাবার মেয়ে, আমি চাকরি পাচ্ছিলাম না, দীর্ঘদিনের বেকার, আমি অমুকের মেয়ের সঙ্গে যদি একবার, একটি ছেলে আমাকে জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা বলেছিল, মার্জনা করবেন বন্ধুরা, একবার যদি ঝুলে যেতে পারি, বুঝতে পারছেন কি ধরনের ক্যান্ডিডেট দেখি, ঝুলে যেতে পারি, আমার লাইফ দিদি সেটেল। তো সেটাও কিন্তু ট্যারো কার্ড বলে দেয় কোনটা আপনার অ্যাকচুয়াল ভালোবাসা, কোনটা আপনার ভালোবাসার অভিনয়, কোন জায়গায় একজনের পেছনে পর্দার আড়ালে অন্যজন লুকিয়ে আছেন। তো সুতরাং কেন রিলেশন হয়েছিল, এই মুহূর্তে সে আপনার সম্পর্কে কি ভাবছে, আপনার কি চিন্তা ভাবনা ছিল, জাস্ট রাইট নাও সম্পর্কের কি কন্ডিশন, এবং এই সম্পর্কে কোনো ফিউচার আছে কিনা বা কি আছে। তো এত দূর ক্ল্যারিফিকেশন করে ট্যারো কার্ড, মানে সম্পর্ক রিলেটেড অ্যানালিসিস বলুন। আমার দু একজন ইয়াং মানে ক্লায়েন্ট বলেছেন, দিদি এটা তো অ্যানালিসিস কি বলছেন, এটা তো সম্পর্কে পোস্টমর্টেম করে দিলেন। তো এইভাবেই কথা বলে ট্যারো কার্ড। এইবারে একটা জিনিসে যেটা আসবো, প্রশ্নটা আপনার কোশ্চেনটা আপনি করে নিন, তারপরে নাহলে আমি বলছি। তো আমার কথাটা হচ্ছে যে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা যৌন শিকার হয়, হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক সময় ইচ্ছাকৃত, ধরুন স্কুলে কলেজে, স্কুলের থেকে কলেজে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আজকাল নাবালিকাও প্রচুর হচ্ছে, এবং সেটার খবর তো হরবকত হচ্ছে আর কি, একদম। তো এখন যদি তাদেরকে বলা যায় যে তুমি খুব সতর্ক থাকো, তুমি একটা লাঠি নিয়ে বেরো, এগুলো কোনো যুক্তির কথা হয় নাকি? কোনো জায়গায়, কোনো ডেমোক্রেটিক জায়গায় আমি এরকম সাজেশন দিতে পারি না, কারণ কার মনে কি আছে, দে আর অল ক্রিমিনালস। এটা দেখুন প্রসুন্দা, একটা সময় নাকি আমরা তো সেই সময় জন্মাইনি, এই যে যৌন শিকারগুলো যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অ্যাবসলিউটলি চেনা জানার মধ্যেই হচ্ছে। হ্যাঁ, একদম একদম, তার পরিচিত জনের মধ্যে হচ্ছে, পরিচিত জনের মধ্যে, শিক্ষকের দ্বারা হচ্ছে, এর দ্বারা হচ্ছে, সে খবরগুলো বেরোচ্ছে এবং তারা ডেফিনেটলি অ্যারেস্ট হচ্ছে এবং তাদের শাস্তি হচ্ছে। সেটা অনেক পরের কথা, মানে সেটা পার্সেন্টেজ অনেক কম। প্রচুর মেয়ে আছে যে লোকলজ্জায় মুখ খুলতে পারে না, সুইসাইড করে বসে, সেই সমস্ত জিনিসগুলো আছে। আর আরেকটা ধরুন যে তাদের হরোস্কোপটা অনেক সময় দেখা যায় যে মানে শুক্রের সাথে রাহুটা হয়তো যুক্ত হয়ে গেছে, মানে ঘটনাটা এতজন মেয়ের সাথে, একটা স্কুলে তো ধরুন গার্লস স্কুলে প্রচুর মেয়ে পড়ে, 3000 মিনিমাম, আমি মিনিমাম ধরলাম, একটা সংখ্যক মেয়ে পড়ে, এই একজন বা দুজনের সাথে এই ঘটনা, তারা কি ডাকছে যে এসো আমার সাথে এরকম করো, তা তো নয়, কিন্তু তাদের ছকে যে কিছু মানে খারাপ গ্রহের কম্বিনেশন আছে, যে যার জন্য তারা একটা অন্যের লালসার শিকার হচ্ছে, এবং সেটা নাবালিকার সাথে হচ্ছে। 6 বছর 7 বছরের বাচ্চাকেও আজকাল, বাচ্চাই তো এরা, মানে ব্যাপারটা তারা বুঝে ওঠার আগে তারা এরকম খারাপ অভিজ্ঞতার শিকার হয়ে যাচ্ছে। এগুলো যে হচ্ছে, তো সে তাদের, ধরুন আমি বাচ্চাদের কথাটা বাদ দিলাম, তো তাদের জায়গা থেকে ট্যারো কার্ড কি বলছে? তাদের জায়গা থেকে ট্যারো কার্ড যেটা মানে আগে থাকতে সাবধান করে যে কোনখানে তাদের ইউরেনাসের অবস্থা রয়েছে, বা ডেভিলটা বসে রয়েছে, অমুক গ্রহের সাথে যুক্ত হয়ে রয়েছে, সুতরাং তাদেরকে আগে থাকতে সাবধান করে সেই জায়গাগুলোকে কাভার করে দিতে হয়। বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সুতরাং সেক্ষেত্রে দেখা গেল যে একটা হয়তো ওই কটুক্তি উক্তি এগুলোর ওপর দিয়ে জিনিসটা কেটে গেল। হ্যাঁ, একটা জিনিস প্রসুন্দা, বিধাতার বিধান, এটা কোনো জ্যোতিষীর পক্ষে 100% উড়িয়ে দেওয়া সম্ভব না। এটা যিনি বা যারা বলবেন, একটা কথাই বলবো, দে আর ড্যাম লায়ার্স। হ্যাঁ, শ্রীময়ী চক্রবর্তী তাদের মধ্যে পড়ে না। হ্যাঁ, তাহলে তোমার প্রতিকারটা কি করে শ্রীময়ী? আমার প্রতিকার এটাই করে, বৃষ্টির দিনে ছাতা, অতিবৃষ্টি দেখলে রেইনকোট নিয়ে আপনি বাড়ি থেকে বেরোন, আপনি কাজটা সেরে বাড়িতে নিরাপদে সুস্থভাবে ফিরে আসতে পারেন, কিন্তু প্রতিকারটা সঙ্গে রাখতে হয়। তো এই কতগুলো জায়গা আছে, এবং কিছু এই যে জিনিসগুলো রয়েছে, ধরুন মলেস্টেশনের শিকার হওয়া, যৌন লালসার শিকার হওয়া, এই জিনিসের ক্রিয়াগুলো কিন্তু দীর্ঘদিন করতে হয় প্রসুন্দা। একটা আমি আজকে তাকে রেমেডি ধরিয়ে দিলাম, সেটা সে ব্যাগে রেখে দিল, জীবনে কোনোদিন কখনো তার প্রতি কেউ কুদৃষ্টি দেবে না, এরকম ঘটনাটা ঘটে না। তো সেইগুলো ডিটেলে চেম্বারে যাদের দেখি সাবধান করে দিই, মেয়েদেরকেও সাবধান করে দিই, মেয়েদের দরকার পড়লে সে যদি নাবালিকা হয় তার বাবা মাকে ডেকেও সাবধান করে দেওয়া হয়। কুসঙ্গে পড়ে হয়তো ঘটনাটা ঘটেছে, বা এমন কাউকে সে বন্ধু ভেবেছিল যে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দিয়েছে। হ্যাঁ, মানে এই যে সমস্ত এগুলোর কানেকশান থাকে, এগুলো গ্রহ যোগ থাকে, তো সেই সমস্ত জিনিসগুলো যাতে না ঘটে তাদেরকেও ডেকে, এবং শ্রীময়ী চক্রবর্তীর কাছে ট্যারো কার্ড রিডিং, অনেকেই বলেন যে আপনি তো ওয়ান শট অফ কাউন্সেলিং করে দিলেন ম্যাডাম।
হ্যাঁ, কাউন্সিলিংয়ের দরকার আছে তো। প্রয়োজন আছে। তো সুতরাং সেই জায়গাগুলো থেকে সাবধান করে দেওয়া, ব্যাপারটা তাদের বুঝিয়ে দেওয়া, এবং অনেক কিছুই এখন নতুন হবে নতুন সরকারের আমলে। তো আমার একদম ব্যক্তিগত ধারণা যে বিদেশের স্কুলে যেরকম একটা সেক্স এডুকেশন যেরকম থাকে, অন্তত সেক্ষেত্রে এই কোন জিনিসটা কি, কতদূর গড়ালে সেটা তার ফল কি হতে পারে, সেই জিনিস সম্পর্কে মানে অন্তত একটা তাদের বোধগম্য হওয়ার বয়স থেকে ধীরে ধীরে কিন্তু এই জিনিসটা, তবেই এই মেয়েদেরকে প্রকৃতভাবে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এই জায়গাগুলো ফিরে আসবে। আমরা অন্ধকারে রেখে দিই, ওরে না না আমার ছেলে মেয়ে কিচ্ছু জানে না, কিন্তু তারা যখন পরিস্থিতিতে পড়ে তারা আর প্রতিরোধ করতে পারে না প্রশ্নটা। এটা অত্যন্ত দুঃখজনক দিক। তা আমার মনে হয় এটা নিয়ে বিতর্ক হতেই পারে, আমি আমার ব্যক্তিগত মতটা বললাম। এবার নাম্বার সেকেন্ড জায়গাটাতে আসি, যে এই মেয়েটির যে ব্যাপারটা বললাম যে তুমি বিচ্ছেদ ক্রিয়াটা করাও, অনেকেরই মানে যে মনে করছেন যে ধরুন বিবাহ নামক ঘটনাটি আমরা তো মনে করি এটি টেস্ট ম্যাচ, এটা T20 না, হ্যাঁ, ওয়ান ডেও না। তো সুতরাং সেটার জন্য আমাদের ভেনাসটাকে মজবুত করার দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার যে ভেনাসটা খারাপ হচ্ছে, আপনি এটা কি থেকে বুঝবেন? শুক্র গ্রহটি যে আপনাকে প্রবলেম দিতে পারে বা খারাপ ফল দেবে, এটা আপনি কি করে কয়েকটা সিমটম থেকে বুঝবেন। আপনার গায়ে র্যাশ বা একনে, যেটা চামড়ার ওপর হয়, মেয়েদেরই ম্যাক্সিমাম দেখা যায়, প্রচুর ছেলেরও হয়, একনে থেকে বুঝবেন যে আপনার শুক্র গ্রহটি তার মানে গ্ল্যামার, ত্বকের গ্ল্যামার হারাচ্ছে, একনে এবং র্যাশ দেখা যাচ্ছে। আপনার দৃষ্টিশক্তি কিন্তু কম হচ্ছে, এটা শুধু বেশি বয়সেই হয় তা নয়, আপনি সঠিক নাম্বার সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, এটা শুক্র গ্রহটা আস্তে আস্তে তার ফলদানের ক্ষমতা কমছে। তাহলে এক্ষেত্র থেকে আপনি কি করতে পারেন? ঘরোয়া রেমেডি বলছি, অনেকেরই বাড়িতে, আমি ডায়মন্ড জারকান ইত্যাদি পরবার কথা বলছি না, কিন্তু রোজ মানে প্রত্যেক শুক্রবার সকালবেলা এক গ্লাস কাঁচের গ্লাসে পরিষ্কার জল নেবেন, শুদ্ধ জল হলে ভালো হয়, মানে মিনারেল ওয়াটার হলে ভালো হয়। তার মধ্যে আজকাল অনেকেরই হাতে হীরের আংটি থাকে বা বাড়িতে কোনো হীরের গয়না থাকে, তো সেক্ষেত্রে সেই আংটিটি বা সেই কানের দুলটি জলটার মধ্যে ডুবিয়ে দিন, 5 থেকে 60 মিনিট রাখুন। শুক্রের বীজ মন্ত্র আমি আগেও বলেছি, ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ বা ওং ভার্গবায় নমঃ, যে কোনো একটা 11 বার মন্ত্রটা বলুন, আপনার ওই অর্নামেন্টটা তুলে নিন এবং জলটা ধীরে ধীরে ম্যানিফেস্ট করে খেতে থাকুন যে আমি ডায়মন্ড পান করছি এবং আমার চেহারার চমক এবং দুটি হীরের মতো হোক। যাই হোক, আজকে আমাদের তো সময় প্র্যাকটিক্যালি নেই, হ্যাঁ, আমরা সামনের সোমবার আবার লাইভ নিয়ে আসবো, কিন্তু এর মধ্যে কিন্তু শনিবার দিন মানে পরশু দিন আর কি একটা ভাইরাস অ্যাটাক হতে পারে, কারণ ক্রুজে যাওয়াটা বাড়ছে, কেতুর এই মাইনাস প্রভাবটা কিন্তু আমাদেরকে আবার কিছুদিনের জন্য গৃহবন্দী করতে পারবে, সতর্ক থাকবেন। সুতরাং এই ধরনের যে কোনো অ্যাডভাইসের জন্য রয়েছেন উনি, এবং উনি অনলাইনেও দেখেন, একদম কবে কোথায় কোন চেম্বারে বসবেন সেটা সরাসরি ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। হ্যাঁ, খুব ডিস্টেন্সের ব্যাপার হলে অনলাইনে তিনি দেখে দেবেন। এইটুকু প্রতিশ্রুতি রেখে আজকের মতো শেষ করছি। আমাদের দেখা হবে সামনের সোমবার লাইভ অনুষ্ঠানে, ঠিক দুপুর 1:35 মিনিটে। সকলে ভালো থাকবেন, নমস্কার।